পুলিশ ফাইল। আজ আমরা বেহালায় চলে এসেছি। বেহালা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন আবাসিক এলাকা। লৌকিক বিশ্বাস অনুসারে মনসামঙ্গল কাব্যের প্রধান নারী চরিত্র বেহুলার নামানুসারেই নাকি এই বেহালা নামটি এসেছে। বর্তমানে কলকাতা মহানগরীর বিভিন্ন নগরগুলির মধ্যে এটি অন্যতম বৃহৎ একটি নগর। আর এই বেহালা বিশ্বখ্যাত হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য। এই বেহালাতেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। দিনটা ছিল 25শে আগস্ট 2017। কিরে বাবা, এখনই কি ঘুম ভাঙেনি নাকি? মাসিমা, ও মাসিমা। কে? ও শম্ভুদা, আপনি? কি হয়েছে? ও দিদি, বলছি মাসিমার কি এখনো ঘুম ভাঙেনি? জানি না তো। সেই কখন থেকে আমি বেল বাজাচ্ছি, নাম ধরে ডাকছি, সাড়াই দিচ্ছেন না। কিন্তু মা তো কোন সকালে উঠে পড়ে। জানি না তো কি হয়েছে। সেটাই তো ভাবছি, শরীর টরীর খারাপ হলো না তো? আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আসুন শম্ভুদা, ভিতরে আসুন। আসুন। মা, মা, মা দরজা খোলো। মা, মাসিমা, মাসিমা আমি শম্ভু, দরজা খুলুন। মা দরজা খোলো। মা, মা তো এত বেলা অবধি ঘুমোয় না। মার ঘুম তো খুব পাতলা। তাহলে তাহলে আজকে এরকম করছে কেন? আমার মনে হচ্ছে শরীর টরীর খারাপ হয়েছে, না হলে এরকম করবেন কেন? আপনি একটু জোরে জোরে রাখুন। মা, জোরে ধাক্কা দিন। মা দরজা খোলো। মা, ভেতরে ঢুকতে হবে, না হলে তো বোঝা যাবে না। আর সময় নষ্ট করা যাবে না। আপনি এক কাজ করুন, আপনি ডাকতে থাকুন, আমি দেখছি। হ্যাঁ, কি করা যায় আমি দেখছি। মা, মা দরজা খোলো। শোনো তো। আরে শম্ভুদা, হাঁপাচ্ছি কেন? কি হয়েছে? এখন যেতে হবে, চল। ওই ভরচাচি বাড়ির মাসিমা না সকাল থেকে দরজা খুলছে না রে। মনে হয় একটা বিপদ কিছু হয়েছে। শিগগির চল, মনে হয় দরজা ভাঙতে হবে। চল 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 চল। বড়বি, শোনো শোনো, বলছি এত চিন্তা করার কিছু নেই। মা হয়তো ঘুমোচ্ছে। কি যাতা বলছো? মা এত বেলা অবধি ঘুমোয়? তুমি জানো না? আমার না খুব চিন্তা হচ্ছে, বিশ্বাস করো। মায়ের যদি মাসিমা কি দরজা খুলেছেন? না শম্ভুদা, এখনো তো খোলেনি। সে কি? কি করা যায় বলো তো? দরজা ভেঙে ফেলুন। আরে না না, তা হয় নাকি? কেন হয় না? মা দরজা খুলছে না, আমরা এখানে চুপ করে বসে থাকবো? শম্ভুদা, আপনি ভাঙুন তো দরজাটা। আমি বলছি আপনি ভাঙুন। হ্যাঁ দেখছি। হ্যাঁ বলো, চেষ্টা করতো। সব দূর থেকে
এই করবি করবি পুলিশ ফাইলস আপনাদেরকে স্বাগত জানাই। সংবাদ মাধ্যমের দৌলতে আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে কিভাবে বেহালার ফকিরপাড়া রোডে 60 বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করা হলো, আর খুনের পরে কিভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, আর কিভাবে আমাদের কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে এই হত্যা রহস্যের সমাধান করে অপরাধীদের নিজেদের হেফাজতে নিয়েছেন। আপনারা ঠিকই ধরেছেন, পুলিশ ফাইলসের আজকের এই পর্বে আমাদের ক্যামেরা তুলে ধরবে বেহালার এই জ্বলন্ত ঘটনার চিত্ররূপ। আমরা আপনাদেরকে বারবার বলেছি, পুলিশ ফাইলস কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নয়। আমরা কোনো রকম মন গড়া চিত্রনাট্য নিয়ে কাজ করি না। আমরা তুলে ধরি সমাজের সেই অন্ধকার দিকটাকে, তুলে ধরি বাস্তবে ঘটে যাওয়া অপরাধের চিত্ররূপ। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, গ্রাম থেকে শহর যাতে প্রত্যেকটা মানুষ সতর্ক হয়, সচেতন হয়। দড়িটা অথচ তোমার সাথে বন্ধ ছিল বলছি সন্ধ্যা মানে হ্যাঁ বলো এটা একবার দেখুন। সুইসাইড নোট ইয়েস স্যার। কিন্তু কিন্তু কি অফিসার, মা যে আত্মহত্যা করেছে এটা তো স্পষ্ট। স্পষ্ট, কিন্তু নাকে মুখে রক্ত আর গলায় নাইলনের দড়ি। দেখুন অফিসার, আপনি কিন্তু খামোখা ব্যাপারটাকে জলঘোলা করছেন। দেখুন, আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমাদের কাজটা আমাদের করতে দিন। মিত্র, ইয়েস স্যার। এখানেও কিন্তু রক্ত। শোনো, তুমি বডিটা একবার পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। ওকে স্যার। আর শুনুন, আপনারা একবার আসুন আমার সাথে। জগৎ, ইয়েস স্যার। চলো। আচ্ছা, আপনারা গতকাল কিছু টের পাননি? মানে মানে আওয়াজ টাওয়াজ, চিৎকার চেঁচামেচি কিছু? কই না তো। আপনি? কই কিচ্ছু টের পাইনি তো। শুভা দেবীর কোনো শত্রু ছিল? এসব প্রশ্ন উঠছে কেন অফিসার? উনি তো আত্মহত্যা করেছেন। যে প্রশ্নটা করা হয়েছে তার সঠিক জবাবটা দিন। না। না মানে? মায়ের কোনো শত্রু ছিল না। অনুবাবু, হ্যাঁ বলুন। আপনি তো এখানেই থাকেন তাই না? মানে এটা তো আপনার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমি এখানেই থাকি। কি করেন আপনি? আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, কিন্তু কিছুদিন হলো। জবলেস, তাই তো? হ্যাঁ। তো শুভা দেবীর সাথে আপনাদের সম্পর্কটা কিরকম ছিল? মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোই ছিল। ঠিক আছে, আপাতত এতটুকুনি যথেষ্ট। তবে প্রয়োজন পড়লে কিন্তু আপনাদের থানায় আসতে হতে পারে। আর হ্যাঁ, বডিটা পোস্টমর্টম নিয়ে যাবেন। চলো। আরে কি বললো? স্যার, কিছু বলবেন? হ্যাঁ স্যার বলুন। না মানে বলুন না, কি বলতে চান বলুন। এটা আত্মহত্যা নয় স্যার। আপনি কি করে জানলেন?
মানে ওই মেয়ে জামাইয়ের সাথে না মাসিমার সম্পর্ক মোটেই ভালো ছিল না। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ স্যার, ভীষণ গন্ডগোল হতো, ঝগড়া অশান্তি কোনো কিছু বাদ ছিল না। সত্যি বলছেন? আমরা মিথ্যে কেন বলবো বলুন, আমরা পাড়ার লোক, সব জানি। তার কি জানেন শুনি? মাসিমার উপর ওরা বড্ড অত্যাচার করছে। ওরা মানে মেয়ে আর জামাই স্যার, তাই তো এক বাড়িতে থেকেও হাড়ি আলাদা ছিল। হ্যাঁ, হাড়ি আলাদা ছিল? হ্যাঁ স্যার, মাসিমার নিচে নিজের মতো থাকতো আর ওরা দুজন বাচ্চা নিয়ে উপর আলাদা থাকতো। তাহলে খুন বলে সন্দেহ করছেন কেন? স্যার, মাসিমা মনোকষ্টে থাকলেও ওনার আত্মহত্যা করার মতো কোনো কারণ ছিল না। আর স্যার, ওই জামাইটা কি? বড্ড মাটুটে টাইপের। সে কি? হ্যাঁ স্যার, তাই তো বলছি, এটা খুন। খুব ভেবেচিন্তেই করেছে কাজটা। আর ওরা এত চালাক না, সবার চোখে ধুলো দিচ্ছে। ঠিক বলছো শম্ভু। স্যার, স্যার ওদের একদম ছাড়বেন না স্যার। এই ঘটনায় নড়েচড়ে বসে লালবাজার। কারণ মহানগরীর অপর প্রান্তে অর্থাৎ নিউ আলিপুরে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মৃত্যু রহস্যের কিনারা হওয়ার দিনই বেহালা বর্ণশ্রীতে উদ্ধার হয় ষাটোর্ধ্ব বৃদ্ধা শুভা ভট্টাচার্যের মৃতদেহ। একের পর এক বয়স্ক নাগরিকদের এইভাবে অকাল মৃত্যুতে বিচলিত হয়ে পড়ে কলকাতা পুলিশ। তাই তড়িঘড়ি বেহালা পৌঁছে যান হোমিসাইড ব্রাঞ্চের অফিসারেরা এবং ফরেনসিক বিশেষজ্ঞের দল। শুধু তাই নয়, শুভা দেবীর ঘর থেকে পাওয়া সুইসাইড নোটটি অবিলম্বে হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানো হয়। কিন্তু পুলিশ মূলত অপেক্ষা করছিল পোস্টমর্টম রিপোর্টের জন্য। কারণ একমাত্র পোস্টমর্টম রিপোর্ট দেখেই বোঝা সম্ভব ছিল যে শুভা দেবী আত্মহত্যা করেছিলেন নাকি হত্যা। হ্যাঁ স্যার, হ্যাঁ শিওর শিওর, কালকেই রিপোর্টটা পেয়ে যাবেন স্যার। না না, আমি দেখে নিয়েছি, ডেফিনেটলি স্যার। আজকে রাত্রেই বানিয়ে ফেলছি রিপোর্টটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, বলো জগৎ। স্যার, হ্যান্ডরাইটিং এক্সপার্টের সাথে ফোনে কথা হলো। কি বলছেন? ওনারা বলছেন যে হাতের লেখাটা শুভা দেবী। হোয়াট? হ্যাঁ স্যার, তবে কি তবে? স্যার এক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। কিরকম? এক্সপার্টরা বলছেন যে সুইসাইড করার আগে মানুষ একটু এক্সাইটেড হয়ে থাকে এবং সেক্ষেত্রে তখন হাতের লেখাটা একটু এদিক ওদিক হয়। কিন্তু কি কিন্তু? কিন্তু স্যার শুভা দেবীর ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। কিরকম? মানে শুভা দেবী থমকে থমকে ভেবে ভেবে লিখেছিলেন স্যার। যেটা কিন্তু আনএক্সপেক্টেড স্যার। ব্যাপারটা খুব কনফিউজিং। হ্যাঁ স্যার। দেখো, শুভা দেবীর বডিটা বন্ধ ঘর থেকে পাওয়া গেছে। হ্যাঁ স্যার। হ্যান্ডরাইটিং এক্সপার্টের বক্তব্য অনুযায়ী সুইসাইড নোটটাও ওনার হাতেরই লেখা। একদম স্যার। কিন্তু এদিকে গলায় নাইলনের দড়ি, নাক মুখ দিয়ে রক্ত, আর বডিটাও উপুড় হয়ে পড়েছিল। রাইট স্যার। ঘটনাটা খুব রহস্যজনক। হ্যাঁ স্যার। তাহলে কি স্যার? স্যার। হ্যাঁ বলো মিত্র। স্যার, পিএম রিপোর্ট এসে গেছে। দেখি দেখি। মাই গড। একটা সুসাইড নোটও পাওয়া গেছিল, যেখানে ওরা লেখা ছিল কি এই যে আমি করেছি তার জন্য আমার মেয়ে আর আমার জামাই দায়িত্ব, ওনার কোনো নেই। তো আমরা বুঝলাম হতে পারে, সুসাইডও হতে পারে, কিন্তু যেটা দেখেছিলাম স্যার, দেখে লাগছিল না কিন্তু সুসাইড আছে। একটা ব্লাড ছিল মুখে, আর যেভাবে বডি পড়া ছিল ওটা আমরা কনভিন্স হলাম না কি এটা সুসাইড আছে। তাহলে আমরা পোস্টমর্টম দিকে গেলাম। যখন পোস্টমর্টম হলো তখন যে অটোপসি সার্জন ছিল উনি জানালেন কি এটা সুসাইড নেই, এটা আছে মার্ডার। এটা ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন হয়েছে আর স্মদারিং হয়েছে।
জগৎ, ইয়েস স্যার। জগৎ, এই দরজাটা তোমরা আগের দিন খেয়াল করেছিলে? না স্যার, এটা ঠিক সেভাবে খেয়াল করিনি স্যার। তোমরা কেউ খেয়াল করোনি? না স্যার। আমিও খেয়াল করিনি। ঠিক আছে মিত্র, ইয়েস স্যার। তুমি এখানে থাকো। জগৎ, এসো তো একবার দেখি। হ্যাঁ স্যার। জগৎ, হ্যাঁ স্যার। এটাই মনে হচ্ছে পেছনের বারান্দাটা, বুঝলে? হ্যাঁ স্যার। আর জগৎ, হ্যাঁ? এই দেখো, মাছের কাটা আর ভাত। আরে এই কাটা ভাতেগুলো এলো কোত্থেকে? সেটাই তো। তাহলে কি স্যার? একদম। এদিকে একটা গলি দেখছি না? জগৎ, এসো তো। হ্যাঁ স্যার, চলুন স্যার। জগৎ, হ্যাঁ স্যার। এটাই তো দোতলায় যাবার সিঁড়ি। হ্যাঁ স্যার। হ্যাঁ। আমরা যখন শুভা দেবীর ঘরে ঢুকলাম এদিক দিয়ে, তারপরে পেছনের দরজাটা দিয়ে বেরিয়ে আমরা পড়লাম বারান্দায়। হ্যাঁ স্যার। সেই বারান্দা থেকে ঘুরে এসে ওদিক দিয়ে ঘুরে এখানে এলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই দোতলায় কারা থাকে? স্যার ওই সুভাদেবীর মেয়ে জামাই আর ওনার নাতি স্যার। এক্স্যাক্টলি। তাহলে কি স্যার? এখন আমাদের জানতে হবে, যেদিন শুভা দেবীর বডিটা পাওয়া যায় সেদিন এই দরজাটা খোলা ছিল না বন্ধ। তোমরা একটা কাজ করো, সেদিন যারা যারা ছিল তাদের সবাইকে থানায় ডেকে পাঠাও। ওকে স্যার। আচ্ছা, ওই ঘরে তো আরেকটা দরজা আছে না? আর একটা দরজা আছে। কেন, তুমি সেদিন দেখোনি? আসলে স্যার আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম, এদিক ওদিক কোনো জায়গায় তাকাতে পারিনি। তাহলে তুমি বলতে পারবে না যে ওই ঘরে আরেকটা দরজা খোলা ছিল না বন্ধ ছিল? না স্যার, আমি ঠিক বলতে পারবো না। আপনি দেখেননি? না স্যার, আসলে ওই বিশ্বাস করুন স্যার, ওই সেদিন অত হইচই গোলমালের মধ্যে না ভালো করে খেয়ালই করিনি দরজাটা খোলা ছিল নাকি বন্ধ। আপনি শিওর? হ্যাঁ, আমি শিওর। তাহলে সেদিন দ্বিতীয় দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল? হ্যাঁ, অত হইচই আর চেঁচামেচির মধ্যে যে ওটা বন্ধ ছিল সেটা আপনি দেখলেন কি করে? আসলে ওদিকে আমার নজর পড়ে গিয়েছিল। নজর পড়ে গিয়েছিল বলতে? মানে তাকাতেই দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ। এদিন বাহার থেকে ছিল যে দরজা ভেঙেছিল, সেটাকে জিজ্ঞেস করলাম আমরা কি তুমি কি দেখেছো? ওই লোকটা বললো কি আমি ধ্যান করিনি। আরও লোক ছিল ওখানে, ওরাও বললো কি ও দরজা আমরা ধ্যান দিলাম না। কিন্তু যে জামাই ছিল ও বললো কি আমি গিয়েছিলাম, আমি গিয়ে দেখলাম ও দরজাটা বন্ধ ছিল। যত দিন যাচ্ছিল তত বেশি জটিল হচ্ছিল বেহালার বৃদ্ধা শুভা ভট্টাচার্যের মৃত্যু রহস্য। দুটো দরজা যদি ভেতর থেকে বন্ধই হয়ে থাকে তাহলে খুনি ঢুকলোই বা কেমন করে আর খুন করে পালালোই বা কেমন করে? আর সব থেকে বড় প্রশ্ন যেটা তদন্তকারীদের ভাবাচ্ছিল সেটা হলো খুনটা কে করলো আর কেনই বা করলো? এই সমস্ত প্রশ্নের উত্তরের সন্ধানে পুলিশ দ্বারস্থ হয় মৃতার আত্মীয়দের। আপনাদের সাথে শুভা দেবীর কেন সম্পর্ক ছিল? দেখুন, এই ভাই মারা যাবার পর সেরকম যোগাযোগ ছিল না। ওই মাঝে মধ্যে ফোনে একটু কথাবার্তা বলতাম, আর 9 মাসে 6 মাসে যেতাম। তা শেষ কবে গিয়েছিলেন? ওই তো সুভা যেদিন খুন হলো তার দিন 3 আগে। ও আচ্ছা, তো সেদিনকের ঘটনাগুলো বলুন। সেদিন সুভা অনেক কিছু বলেছিল আমাদের। কি বলেছিলেন? না মানে সেদিন খুব মনমরা ছিল জানেন। আমরা যেতে কি রে, কোথায় চলে গিয়েছিলিস? দরজাটা বন্ধ করে দিয়ে এলাম, ওরা যদি শুনতে পায়। ওরা মানে? আসতে বলুন দাদা, ওরা শুনতে পাবে তো। এই কি হয়েছে কি বলতো? ওই করবি আর ওর বর
আমার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে। সে কি রে? হ্যাঁ দিদি, আমি আর সহ্য করতে পারছি না। রোজ ঝগড়া করে, নোংরা নোংরা কথা বলে। কি বলছো কি? হ্যাঁ দাদা, আমি বড় কষ্টে আছি। আমার শরীর খারাপ। আমি রোজ বলি যে আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে চল, কিন্তু কোনো কথা কানেই নেয় না। ছি 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 ছি। এ কি দিনকাল পড়লো বলো তো? হ্যাঁ, করবি তো তোর নিজের পেটের মেয়ে। হ্যাঁ, পেটের মেয়েই বটে। মেয়ে হিসেবে কোনো কর্তব্য তো কোনোদিন করেনি, তাই আমিও না ঠিক করে রেখেছি। কি ঠিক করেছিস? যেভাবে চলছে তাতে আমি তো আর বেশি দিন বাঁচবো না। আমি মরে গেলে ওরা যেন আমার সৎকার না করে। তোমরাই আমার মুখে আগুন দিও, তাতে আমার আত্মার শান্তি পাবে। জগৎবাবু। হ্যাঁ স্যার। তার মানে করবি আর অনু শুভাদেবীর উপর অত্যাচার করতো? হ্যাঁ স্যার, তাই তো দেখছি। পাড়ার লোকেরা তার মানে মিথ্যে কিছু বলেনি? হ্যাঁ স্যার, পাড়ার লোক থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলকে একই কথাই বলছি। এখন তাহলে আমাদের সামনে একটা পথই খোলা আছে। সেটা কি? ইমিডিয়েটলি থানায় করবি আর অনুকে তুলে নিয়ে আসতে হবে। তারপর দেখছি ওরা সত্যিটা বলে কিনা। আসুন আসুন, নিয়ে আসুন, আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন। আমাকে ধরেছেন কেন? আমাকে তো ছাড়বে, কি মুশকিল? আমাকে ছাড়ুন। দেখুন ম্যাডাম, আপনার যতই দাবি করুন, আপনি আর আপনার স্বামী যে শুভা দেবীর ওপর নিদারুণ অত্যাচার করতেন এটা সবাই জানে। মিথ্যে কথা। আমাদের কাছে কিন্তু সাক্ষী আছে ম্যাডাম। সব সাজানো। তাই নাকি? হ্যাঁ, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমরা কিন্তু একবার বলিনি যে খুনটা আপনি বা আপনার স্বামী করেছেন। মানে মানে কি বলতে চাইছেন? ম্যাডাম, সবাই মিথ্যে বলছে আর আপনি শুধু সত্যি বলছেন। এটা বিশ্বাসযোগ্য? আমি তো বলছি সব ফ্যামিলিতেই অশান্তি হয়। কিন্তু অশান্তির কারণটা কি? কি হলো? সত্যি কথাটা চেপে লাভ কি? মানে মা মা কি বলুন? আসলে আমার মা খুব একটা ভালো মানুষ ছিল না। মানে মানে আমার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করতো না। আসলে আমি কি চাই সেটাই মা কোনোদিন জানতে চাইনি। আমার বাবা আরবিআইতে চাকরি করতেন। আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল, তবুও মা ওই এনজিও নিয়েই ব্যস্ত থাকতো। আর ছোটবেলায় আমার মৃগীর খিঁচুনি উঠতো। এই করবি, এই এই কি হয়েছে তোর? মা 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 এরকম করছিস কেন? মা মা এই শুভা, শুভা দেখছো তোমার মেয়ে আমার মেয়েকে নিয়ে অ্যাটাক হয়েছে। এই মা আমি আছি তো। মা তোর বাবা আছে? মা এই শুভা শুনছো? দেখতে কি? আয় মা, আয় আয় আয়, আমি আছি মা, আমি আছি। আয় মা, মা মা, আয় মা। এইভাবে দেখতে দেখতে কখন যে বড় হয়ে গেছিলাম বুঝতেই পারিনি। আর তারপর হঠাৎ একদিন আমি বেরোচ্ছি, গেটটা লক করে দাও। এ কি, রাতের ট্রেন এখনো গোছগাছ কমপ্লিট হলো না? মা, আমি শান্তিনিকেতনে যাব না। তুই আবার আবার শুরু করেছিস?
মা আমি এই কলকাতাতে থাকতে চাই, আমি এখানে থেকে পড়তে চাই। নাকা নাকা কথা বলিস না তো। আমি যা করছি তোর ভালোর জন্য করছি, তুই সেটা বুঝিস না? এনজিওতে আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা লেখাপড়া করার সুযোগ পায় না, আর তুই কি না? আর তুমি এটা বোঝো না যে ওখানে গিয়ে যদি আমার মৃগী অ্যাটাক করে তখন আমি একা কি করব? আরে বাবা, ওরা সব ম্যানেজ করে নেবে। মা প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। এই এই তুই কি চাস যে আমি সারাদিন আমার কাজকর্ম ফেলে রেখে তোর কাছে বসে থাকি, তোর সেবা যত্ন করি? ডিসগাস্টিং। ও মা, আসলে তুমি তোমার সমস্ত দায়িত্ব এড়াতে চাইছো। করবি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বাবা তোমার থেকে অনেক ভালো। অন্তত আমি অসুস্থ হলে। শোন, আমি আর একটা কথাও তো শুনতে চাই না, আর একটা কথাও না। মা প্লিজ, মা আমি যাবো না মা। শান্তিনিকেতনের মেসেও প্রায় নিয়মিত অসুস্থ হয়ে পড়তাম। একা একা যন্ত্রণা ছটফট করতাম। করবি? হ্যালো, হ্যাঁ করবি বাড়ি থেকে বলছেন? হ্যাঁ করবি খুব। আমার বন্ধুরা বাড়িতে খবর দিয়েছিল, মাকে আসতে বলেছিল, কিন্তু মায়ের সময় হয়নি। এনজিওর কাজে বাইরে থাকতেন। জলটা নিন ম্যাডাম, জলটা খান। তারপর ওখান থেকে আমি কলকাতা চলে আসি। সেই কোন ছোটবেলায় মায়ের সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছিল, সেই সম্পর্ক আর ভালো হয়নি। শান্তিনিকেতনে যখন অসুস্থ হয়েছিলাম তখন আমার মাকে দরকার ছিল, তখন মাকে আমি পাইনি। মা আমাকে কোনো সময় দেয়নি। তারপর অনুপের সাথে আমার বিয়ে হয়। আমরা সরলেগে থাকতাম। ইতিমধ্যে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। অনেকদিন পরে এলি তোরা। আসতে ভালো লাগে না বাবা। আমি মরে গেলে আসবি তো? কি বাজে কথা বলছো বলো তো? ঠিকই তো বলছি। চুপ করো তো। শোন না মা, তোরা এখানে চলে আয় না মা। কি? হ্যাঁ রে, আমি চাইছি জীবনের এই শেষ সময়টা তোদের সঙ্গে কাটাতে। আর চাই দাদু ভাইটাও আমার চোখের সামনে থাকবো। বাবা প্লিজ চুপ। শোন না মা, এ বাড়ির দোতলাটা তো খালি পড়ে আছে, তা তোরা এখানে এসে থাক না। অনু, হ্যাঁ তোমার কোনো আপত্তি নেই তো বাবা? না বাবা, আমার আর কিসের আপত্তি। আমরা তাহলে সামনের মাসের 1 তারিখেই চলে আসবো। আবার সামনের মাসের 1 তারিখে কেন?
যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো বাবা। মায়ের কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বাবার জন্যই মা বেশি কিছু বলতে পারতো না। তারপর থেকে আমরা ওখানেই থাকতে শুরু করলাম, আর দেখলাম মা আমার মতোই বাবাকেও অবহেলা করছে। বাবার ক্যান্সার হয়েছিল, আমি আর অনুপি বাবাকে দেখভাল করতাম। বাবার জন্য আমরা অনেক করেছি, কিন্তু মা সেটা কখনোই মানতে চায়নি। এরপর অনেক চেষ্টা করেও আমরা বাবাকে বাঁচাতে পারিনি। বাবা মারা গেল। তারপর জানেন মা উল্টে কি বলতো? কি? মা বলতো আমাদের জন্যই নাকি বাবা মারা গেছেন। হ্যাঁ, আমি মাকে সহ্য করতে পারতাম না, মাকে আমি দেখতে পারতাম না। কিন্তু বিশ্বাস করুন মাকে আমি মারিনি। বিশ্বাস করুন, আমি মাকে মারিনি, আমি সত্যি বলছি। আমি খুন করিনি। করবী দেবী পুলিশের কাছে বারবার দাবি করছিলেন যে তিনি নাকি খুনটা করেননি। তাহলে খুনটা কে করলো? বাড়ির অন্য কোনো সদস্য নাকি বাইরের কেউ? এই সমস্ত প্রশ্নের উত্তরের সন্ধানে পুলিশ এবার জেরা করতে শুরু করে শুভা দেবীর জামাই অনুপকে। খুনটা কে করেছিল অনুপবাবু? আমি কি করে জানবো? আপনি জানেন, আপনি সব জানেন। না, আমি জানি না। একমাত্র আপনি দেখলেন ঘরের দ্বিতীয় দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, তাই না? হ্যাঁ, তা দেখেছি, কিন্তু তাতে কি হয়েছে? আর আমরা যদি বলি সমস্তটাই আপনার সাজানো স্ক্রিপ্ট, তাহলে আপনি ধরা পড়ে গেছেন অনুপবাবু। খুব ভালো হয় যদি আপনি নিজের মুখে সবকিছু স্বীকার করেন, তা না হলে অন্য ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। দরজা যদি ভিতর থেকে বন্ধ থাকে, নিজেকে কেউ স্যাংশন করতে পারবে না। হ্যাঙ্গিং করতে পারে, কিন্তু নিজেকে কেউ নিজে হাত দিয়ে গলা চেপে মারতে পারবে না। তো যদি দুটো দরজা আছে, দরজা একটা রুম আছে, আর দুটাই দরজা ভিতর থেকে বন্ধ আছে, তাহলে মার্ডারটা করলো কে? এটা প্রশ্ন উঠলো। সবাই বলেছে কি ও দরজা আমরা ধ্যান দিলেন না। জামাই বলছি আমি দেখেছিলাম, আমি নিজে দেখেছিলাম, একদম বন্ধ ছিল ভিতর থেকে। তাহলে আমাদের ওর উপর একটা বিশ্বাস নেই হলো। ওর উপরে আমরা অনেক ফোকাস করলাম, 2-3 দিন মধ্যে 2 দিন দিয়ে আমরা ইন্টারোগেশন করলাম। তারপরেও ব্রেক করবো কি আমি করেছি। আয় 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 পুষি, আয় আয়, খেয়ে যা। কই গেলি পুষি? দেখেছো আবার ন্যাকামি শুরু করেছে। বিড়ালটা মরে গেছে, তবুও রোজ রোজ মাছ ভাত খাওয়ানো চাই, অথচ আমাকে কোনোদিনও খাওয়ালো না। লোকের মায়েরা তাদের সন্তানের জন্য কত কিচ্ছু করে, কিন্তু আমার মা কিচ্ছু করে না। ছোট থেকে আমি এমনি বড় হয়ে গেলাম, আমাকে শুধু দূরেই সরিয়ে রাখলো। মা ডাক্তার শুনতে আমার ঘেন্না করে। আমি একা বড় হলাম, রাত জেগে আমি একা পড়লাম। রাত্রেবেলা ভয় আমি আটকে উঠতাম, মাকে কাছে পেতাম না, কেননা উনি এনজিওর কাছে বাইরে যাবে। আমার মা বেঁচে থেকেও আমার কাছে ছিল মৃত। ওই মহিলাকে আমি ঘেন্না করি। আমার কাছে ওনার জীবনের কোনো দাম নেই, কোনো মূল্য নেই, কোনো অস্তিত্ব নেই। জানো আমিও মরে গেলেও আমি কাঁদবো না। আমার
করেছে ও আমাদের জন্য, কি করেছে? কিচ্ছু না, কিচ্ছু না। আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। শালা, শালা, এই ঘর নিয়ে আমরা বেশ করেছি শালা। নাহলে শালা এই ঘরটাকে এনজি করে ছাড়তো শালি। আমার মা বেঁচে থেকেও আমার কাছে ছিল মৃত। ওই মহিলাকে আমি ঘেন্না করি। আয় 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 পুষি, কোথায় গেলি? পুষি আয়, পুষি আয় 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 পুষি, কোথায় গেলি? পুষি আয়, পুষি। জামাই অনুপ সেই রাত্রে ঘুমোয়নি। ভোরবেলায় রক্তমাখা কাগজ নোংরা ফেলার গাড়িয়ে এসে তুলে নিয়ে যাওয়ার পর সে নিশ্চিন্ত হয়, তারপর সে ঘুমোতে যায়। আপনি এক কাজ করুন, আপনি ডাকতে থাকুন, আমি দেখছি। হ্যাঁ, কি করা যায় আমি দেখছি। মা, মা দরজা খোলো, মা শুনতে পাচ্ছ? পরে শোভাদেবীর মৃতদেহ আবিষ্কারের সময় সবাই যখন আতঙ্কিত, দিকবিদিক জ্ঞান শূন্য, সে তখন